চতুর্থ শ্রেণীর প্রিয় বৃত্তি পরীক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 5, বৃত্তি পরীক্ষার সেরা ছাত্রদের গল্প, বৃত্তি পরীক্ষা 2019-এর প্রশ্ন সমাধান, আর যেটা হবে বাংলা। 100 মার্কের একটি বৃত্তির প্রশ্ন বিশ্লেষণ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর বৃত্তি পরীক্ষা জানো তোমরা 400 মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে অ্যাভারেজে 90% নম্বর পেলে কিন্তু সে বৃত্তি পাবে। 2024 সনে যে ফার্স্ট হয়েছে 3 জন 397 নম্বর পেয়ে কিন্তু তারা প্রথম স্থান অধিকার করেছে। এ কারণে তোমরা এখন থেকেই খুব ভালো করে পড়াশোনা করবে যাতে কমপক্ষে হলো 90% নম্বর তোলা যায়। আমরা দেখতে পাচ্ছি 2019 সনের একটি প্রশ্ন। এই প্রশ্ন সামগ্রিক উত্তর আমি বিশ্লেষণ করব আমার এই ভিডিওতে। তো সরাসরি চলে যাচ্ছি উত্তর বিশ্লেষণে। প্রথম যে প্রশ্নটি সেটা ছিল, ঘাস তো আমার মাও খায়, সে তোমার মতো এত বড় হয়নি, কোন রচনার অংশ? আমরা যদি দেখি এটা কোন রচনার অংশ, উত্তর হবে এটি নরহরি দাস রচনা অংশ। তারপরে লেখক কে? এর লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কে কাকে এই কথাটি বলেছিল? এই কথাটি ছাগলছানা একটি ষাঁড়কে বলেছিল। ছাগলছানা ষাঁড়ের বড় শিং দেখে তাকে নিজের মতো ছাগল ভেবে প্রশ্ন করে, সে কি খায়? হ্যাঁ, উত্তরে ষাঁড় বলে যে সে ঘাস খায়। তখন ছাগলছানা অবাক হয়ে বলে, তার মাও তো ঘাস খায়, কিন্তু সে তো এত বড় হয়নি। হ্যাঁ, তারপরের প্রশ্ন, কেন বলেছিল? এ কথাটি বলার কারণ ছিল ছাগলছানার সরলতা ও কৌতূহল। সে বুঝতে পারছিল না কিভাবে একই খাবার খেয়ে এত পার্থক্য হতে পারে। বক্তা কি উত্তর পেল? এর উত্তরে ষাঁড় জানায় সে অনেক বেশি এবং ভালো ঘাস খায়, তাই সে বড় শক্তিশালী হয়েছে। তারপর কি সিদ্ধান্ত হলো? শেষে সিদ্ধান্ত হয় যে ষাঁড় ছাগলছানাকে বনের মধ্যে নিয়ে গিয়ে ভালো ঘাস খাওয়াবে যাতে সেও বড় হতে পারে। এরপরে খ নম্বরের প্রশ্ন, সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধৃত কথাগুলো কোন গল্পের অংশ? উদ্ধৃত কথাগুলো যদি আমি বলি তাহলে এই উক্তিটি নরহরি দাস গল্পের অংশের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উদ্ধৃত কথাগুলো, তবে লেখককে বললাম। নরহরি দাস আসলে কি? নরহরি দাস আসলে একটি ছোট্ট ছাগলছানা। সে কাকে ভয় দেখাতে চেয়েছিল? সে নিজের বুদ্ধি খাটিয়ে নিজে একে ভয়ঙ্কর বলে পরিচয় দেয়। সে বাঘ কেন পালিয়ে গেল? সে মূলত শিয়ালকে ভয় দেখাতে চেয়েছিল, তবে ঘটনাক্রমে বাঘও সেই কথা শুনে ফেলে। তারপরে শেষে বাঘ কেন পালিয়ে? ছাগলছানা দূর থেকে বাঘ ও শিয়ালকে আসতে দেখে ভয় দেখানোর জন্য জোরে জোরে বলে, সে সিংহের মামা নরহরি দাস এবং সে খুব ভয়ঙ্কর। এই কথা শুনে বাঘ ভাবে শিয়াল হয়তো তাকে প্রতারণা করে এমন এক ভয়ঙ্কর প্রাণীর কাছে নিয়ে এসেছে, ফলে বাঘ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর শেষ পর্যন্ত বাঘ ভয়ে আর কিছু ঝুঁকি না নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর পরের প্রশ্ন, পরে তোমাকে দেখছি। এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ? আমরা যদি বলি উদ্ধৃত অংশটি হচ্ছে এটি ছেলেবেলার দিনগুলো গদ্যের অংশ। এরপর লেখককে? লেখক পুনরত চক্রবর্তী। কে কাকে বলেছিল? কথাটি লেখকের মা লেখককে বলছিল। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে? ঘটনার প্রেক্ষাপট হলো লেখক ও তার দাদা চোর পুলিশ খেলা হয়েছিল। খেলায় দাদা পুলিশ এবং লেখক চোর হয়। লেখকের হাতে সাপের মুখের মতো একটি বালা ছিল। দাদা সেই বালা ব্যবহার করে লেখকের হাতে হাতকড়া তৈরি করে। পরে লেখক জোরে হাত ছাড়াতে গিয়ে বালাটি ভেঙে গেল। ফলে ভাঙা বালার টুকরো নিয়ে যখন সে মায়ের কাছে যায়, তখন মা মজা করে বলেন, এবার তোকে লোহার বালা অর্থাৎ আসল হাতকড়া পরাতে হবে। এই কথার মাধ্যমে মায়ের স্নেহ মিশ্রিত রসিকতা প্রকাশ পেয়েছে। এরপরের প্রশ্ন, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে কোন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে? লুসাই পাহাড়ের বিস্তার প্রায় 600-700 বর্গমাইল এলাকা জুড়ে। এই পাহাড়কে ভয়ঙ্কর বলা হয়েছে কারণ সেখানে মানুষের বসবাস খুব কম, চারিদিকে ঘন জঙ্গল এবং বন্য পশুর আধিক্য। সন্ধ্যার পর পরিবেশ আরও ভীতকর হয়ে ওঠে, সূর্যের আলো দেরিতে পৌঁছায়, ফলে জায়গাটি অন্ধকারচ্ছন্ন রহস্যময় লাগে। এই পাহাড়ে অভিযানে গিয়েছিলেন প্রমোদা রঞ্জন রায় সহ প্রায় 60 জন সঙ্গী। তারা রাতে একটি নদীর উপার তাঁবু খাটিয়ে অবস্থান করেন। বুনো হাতি কীভাবে তাড়ানো? কোথায় তাঁবু খাটানো হয়েছিল? এই পাহাড়ে অভিযানে গিয়েছে তারা রাতে একটি নদীর ওপারে তাঁবু খাটিয়েছিল। তারপর বুনো হাতি কীভাবে তাড়ানো হয়েছিল? সেই রাতে বুনো হাতির দল তাদের আক্রমণ করতে এলে লুসাইরা বিশেষ কৌশল নেয়। তারা শুকনো বাঁশ দিয়ে মশাল তৈরি করে এবং আগুন জ্বালে শব্দ ও আলো সৃষ্টি করে। এই আগুন ও শব্দে ভয় পেয়ে বুনো হাতি সেখান থেকে পালিয়ে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে
এবার ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। হ্যাঁ, কোন গল্প থেকে নেওয়া এটি? হ্যাঁ, এই অংশটি আমার মায়ের বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে। কে রান্না করেছিল? এই গল্পে রান্নার কাজটি একটি মাঝি করেছিল। কী চালের ভাত? ভাত হয়েছিল লাল রঙের মোটা চাল দিয়ে। কোথা থেকে মাছ কেনা হয়েছিল? মাছটি তারা পথ চলতেই কিনেছিল। কোথায় রান্না হতো? রান্না করা হয়েছিল মাটির উনুনে, যা ছিল খুবই সাধারণ গ্রামীণ ব্যবস্থা। খাওয়ার পর কী করা হয়েছিল? তারা মাটির থালায় বসে ভাত ও মাছের ঝোল খেয়েছিল। খাওয়ার পর তারা থালা, বাটি, হাঁড়ি এবং কড়াই ভালোভাবে ধুয়ে নিয়ে নেয়। এরপর সেই সব জিনিস নৌকোর পাটাতনের নিচে গুছিয়ে রেখে দেওয়া হয়। এই বর্ণনায় গ্রামীণ জীবনের সরলতা ও স্বাভাবিকতা সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরের প্রশ্ন 2 নম্বর, যে কোনো 4টি প্রশ্ন তো। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ? কার লেখা? কবি কি বলতে চেয়েছেন? এটা মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, এই পংক্তিটি সবার আমি ছাত্র কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি সুনির্মল বসু। এই কবিতায় কবি প্রকৃতিকে নিজের শিক্ষক হিসেবে গ্রহণ করেছেন। এখানে তিনি বলেছেন যে মাটির কাছ থেকে তিনি সহিষ্ণুতা বা সহ্য করার শিক্ষা পেয়েছেন। মাটি মানুষের নানা অত্যাচার, আঘাত ও ব্যবহারে নিঃশব্দ সহ্য করে, তেমনি মানুষের জীবন ও ধৈর্য সহিষ্ণুতা খুব প্রয়োজন, এই কথাই কবি বোঝাতে চেয়েছেন। এরপর পরের প্রশ্ন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই কোন কবিতা? আল্লাহ মেঘ দে পানি দে ছায়া, এই পংক্তিটি বর্ষার প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি জসিমউদ্দিন। কোন কবিতা? পানির অভাবে কি কি পরিস্থিতি হয়েছিল? তাহলে এই কবিতায় পানির অভাবে ভয়াবহ খরার পরিস্থিতি তৈরি হয়েছিল। আকাশ ফেটে যাওয়ার মতো শুকিয়ে গিয়েছিল এবং জমি চৌচির হয়ে পড়েছিল। খালবিল শুকিয়ে গিয়ে জলহীন হয়ে পড়ে, গাছপালা শুকিয়ে যায়, ফুল ঝরে পড়ে, পাখিরা জলের অভাবে কষ্ট পেতে থাকে, মানুষের প্রাণী সবাই দুর্দশার মধ্যে পড়ে। তাই কবি আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেছেন। এরপরের প্রশ্ন, সত্যি চাওয়া কবিতাটি কার লেখা? যদি বলি সত্যি চাওয়া কবিতাটি নরেশ গুহ রচিত। কবি কে? তোরা বলতে কাদের বোঝানো হয়েছে এখানে? তোরা বলতে কবি শিশুদের বুঝিয়েছেন যারা সরল মানে প্রকৃতিকে ভালোবাসে। সত্যি চাইলে কি হতে পারে? কবি মনে করেন যদি তারা মন থেকে সত্যিই কিছু চায় তাহলে পৃথিবী সুন্দর হয়ে উঠবে। যেমন ঘাস হবে সবুজ, জল হবে স্বচ্ছ মিষ্টি, ফলের স্বাদ বাড়বে, বাতাসে গান গেয়ে উঠবে, হঠাৎ মানুষের আন্তরিক ইচ্ছা প্রকাশিত প্রকৃতিকে সুন্দর করে তুলতে পারে, এই আশাবাদী ভাবনা কবি প্রকাশ করেছেন। এরপরের প্রশ্ন, চৌপর দিনভর দেয় দূরপাল্লা, কবির নাম কি? কে দূরপাল্লা দেয়? কবিতায় চৌপর ও পাল্লা শব্দের অর্থ। চৌপর দিনভর এই পংক্তিতে ভক্তির কবি সত্যেন্দ্রনাথ দত্ত। এখানে নৌকার মাল্লারা বা মাঝিরা দূর পাল্লা দেয়, অর্থাৎ তারা অনেক দূর পর্যন্ত নৌকা চালায়। চৌপর শব্দের অর্থ সারাদিন বা দিনভর, পাল্লা শব্দের অর্থ প্রতিযোগিতা বা পাল্লা দিয়ে কাজ করা। এই পংক্তিতে মাঝিদের পরিশ্রম ও দীর্ঘ সময় ধরে কাজ করার চিত্র তুলে ধরা হয়েছে। এরপর পরের প্রশ্ন, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু, কবি কে? কি খাওয়া হলো, শেষে কি হলো? এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু, পংক্তির কবি গোলাম মোস্তফা। এই কবিতায় সবাই মিলে মজার ছলে ধুলোবালির কোরমা পোলাও এবং কাদার পিঠে খাওয়ার অভিনয় করছিল। খাওয়ার শেষে যখন বড়রা ও গুরুজন উপস্থিত হন তখন দুষ্ট ছেলেরা ভয়ে লজ্জায় হেসে সেখান থেকে পালিয়ে যায়। এই কবিতায় শিশুদের খেলা ও দুষ্টমির কথার চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরের প্রশ্ন, কবি এবং কবিতার নাম লিখে শূন্যস্থান পূর্ণ করুন। বহু ড্যাশ ধরে, বহু ড্যাশ দূরে, বহু তাহলে এটা হচ্ছে বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। এরপরে অর্থ লেখো যে কোনো 6টি আকাঙ্ক্ষামূলক মৌনতা। আকাঙ্ক্ষা প্রবল ইচ্ছা বা মনোবাসনা, মূলক হচ্ছে দেশ বা এলাকা, মৌন নীরব চুপ থাকা। হরিদ্রা হলুদ এক ধরনের মশলা, নিশানা লক্ষ্য বা টার্গেট। জহরত মূল্যবান রত্ন পাথর, খোরাক খাদ্য বা ভরণ পোষণ, এবং মরাল রাজহাঁস। এরপরের প্রশ্ন, বাক্য রচনা করো। বাক্য রচনা করো কি? সুধাগন্ধ। সুধাগন্ধ হচ্ছে বৃষ্টির পরে মাটিতে সুধাগন্ধ বের হয়। নেমন্তন্ন, পূজার সময় আমরা অনেককে বাড়িতে নিমন্ত্রণ পাই। আগুয়ান, দেশের উন্নতির জন্য যুবকদের আগুয়ান হতে হয়। আয়াস, বেশি আয়াস করলে শরীর খারাপ হয়। গৌরব, দেশের জন্য কাজ করা বড় গৌরবের কথা। বর্ণ বিশ্লেষণ করো। লাজুক, মোমবাতি, দেশান্তর, নিমন্ত্রণ, নিঃশ্বাস। বর্ণ লাজুক, ল যোগ, আ যোগ, জ যোগ, উক, এগুলি ভালো করে দেখে নাও। মোমবাতি ম ও ম, ব আ ত রস্বই। দেশান্তর দ অ, স আ ন ত অ র অ। নিমন্ত্রণ নিমন্ত্রণ, এভাবে তোমরা উত্তর দেবে। নিঃশ্বাস ন রস্বই, এভাবে। তারপরের প্রশ্ন, তারপরে 5 নম্বর বিপরীত শব্দ। ঘ নম্বর বিপরীত শব্দ লেখো। উল্টো, সোজা, দুরন্ত, শান্ত, তারপরে আধা আধি, সম্পূর্ণ, সূর্যাস্ত, সূর্যোদয়, বিভেদ, ঐক্য বা অভেদ,
দুর্বল সবল, অন্ধকার আলো। এরপরে আমরা যদি 5 নম্বরে যাই, 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে এলোমেলো। হ্যাঁ, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে, এলোমেলো বর্ণ তাহলে সাজিয়ে লিখলে এটা কি? বেকায়দা টেলিভিশন, তারপরে ভোজন পংক্তি, তারপরে উৎসাহ, তারপরে মহিলাতল, তারপরে মোহিতলাল যেটা আর কি, তার প্রতিযোগিতা। এরপর আমরা চলে যাবো পরে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি লিঙ্গ। তাহলে বৃদ্ধ বৃদ্ধা, চাকর চাকরানী, তারপর মরাল মরালি, তারপর সাহেব সাহেব বিবি, তারপর গিন্নি কর্তা, জেঠা জেঠিমা। এরপরের প্রশ্ন এক কথায় প্রকাশ করো। যে বিদেশে থাকে তাকে বলে প্রবাসী। তারপরে বুদ্ধি আছে যার বুদ্ধিমান, তারপরে ভিকার অভাব দুর্ভিক্ষ, তারপরে দেখা যায় না যা অদৃশ্য, ময়ূরের ডাক কেকা, জলস্থলে থাকে উপচর। এরপর আমরা চলে যাবো একবারে লাস্ট প্রশ্ন 6, যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করে একজন মনীষীর জীবনী। বাঙালির প্রিয় উৎসব শীতের উৎসব। একজন মনীষীর জীবনী যদি বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার এক মহান মনীষীর সমাজ সংস্কারক। তার জন্ম 1820 সালে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ছিল ভগবতী দেবী। ছোটবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী পরিশ্রমী ছিলেন। অল্প বয়সে তিনি কলকাতায় এসে সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। তার অসাধারণ জ্ঞানের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়, যার অর্থ জ্ঞানের সাগর। তিনি বাংলা ভাষাকে সহজে সাবলীল করার জন্য অনেক কাজ করেছেন। তার রচিত বর্ণপরিচয় আজও শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি। তিনি সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিধবা বিবাহ প্রচলন করেন এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেন। নারীদের শিক্ষার প্রসার তার অবদান অসামান্য। তিনি বহু বিদ্যালয় স্থাপন করেন, দরিদ্র ছাত্রদের সাহায্য করতেন। তার জীবন ছিল অত্যন্ত সাদাসিধে এবং মানব সেবায় পূর্ণ। 1891 সালে 29শে জুলাই তিনি পরলোক গমন করেন। তার আদর্শ কাজ আজও আমাদের পথ দেখায়। এরপরের প্রশ্ন, বাঙালির প্রিয় উৎসব। বাঙালির প্রিয় উৎসব মানে দুর্গাপূজা। বাঙালির সবচেয়ে বড় এবং প্রিয় উৎসব হলো দুর্গাপূজা। এই উৎসব সাধারণত আশ্বিন মাসে শরৎকালে অনুষ্ঠিত হয়। এটি দেবী দুর্গার আরাধনার উৎসব, যেখানে মা দুর্গা অসুর মহিষাসুরকে বধ করেন। দুর্গাপূজা সাধারণত 4 থেকে 5 দিন ধরে চলে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এই সময় গ্রাম ও শহরের সর্বত্র পূজা মণ্ডপ তৈরি হয়, সেগুলো আলো সাজসজ্জায় সজ্জিত হয়। শিল্পীরা সুন্দর প্রতিমা নির্মাণ করেন, মানুষ নতুন পোশাক পরে আনন্দ করে এবং মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করে। ঢাকের বাদ্যি, আরতি, সঙ্গীত ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে চারিদিক মুখরিত থাকে। এই সময় আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হয়। বহু মানুষ কর্মসূত্রে দূরে থাকলেও এই সময় বাড়ি ফিরে আসে। দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, এটি বাঙালির মিলন মেলা, আনন্দের উৎসব। এরপরের প্রশ্ন হচ্ছে কি? শীতের উৎসব। শীতকাল বাঙালির কাছে আনন্দ উৎসবের ঋতু। পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল গঠিত হয়। এই সময় আবহাওয়া শীতল ও মনোরম থাকে। শীতকালে নানা উৎসব পালিত হয় যা মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে। এই সময় একটি প্রধান উৎসব হলো বড়দিন, যা যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে উদযাপিত হয়। তাছাড়া সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে খুব প্রিয় একটি উৎসব। তাছাড়া এই দিনে বিদ্যার দেবী পূজা করে আনন্দে মেতে ওঠে। শীতকালে পিঠে পুলির উৎসবও খুব জনপ্রিয়। পৌষ সংক্রান্তিতে ঘরে ঘরে নানা রকম পিঠে তৈরি হয়। গ্রাম অঞ্চলে মেলা বসে, যেমন পৌষ মেলা, যেখানে মানুষ কেনাকাটা আনন্দ উপভোগ করে। শীতের সকালে কুয়াশা এবং দুপুরে রাত পোহানোর আনন্দ আলাদা। এই ঋতুতে পরিবার সমাজে সবাই মিলে আনন্দ ভোগ করে নেয়, তাই শীতকালকে উৎসবের ঋতুও বলা হয়। এই ছিল টোটাল এই প্রশ্নের সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এবং এই প্রশ্ন যেভাবে উত্তর দেওয়া আছে সেভাবে উত্তর দিতে পারো, তোমরা 100% নম্বর কিন্তু তুলতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।